50-60-এর দশক আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে তখন ঠান্ডা লড়াই চলছে, যাকে বলে স্নায়ুযুদ্ধ। আর মহাকাশ হয়ে উঠেছিল সেই লড়াইয়ের অন্যতম ক্ষেত্র। 1957 সালে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক উৎক্ষেপণ, তারপর 1961 সালে ইউরি গ্যাগারিনের মহাকাশে যাওয়া, এগুলো আমেরিকাকে একটা বিরাট ঝাঁকুনি দিয়েছিল। হ্যাঁ, তারা তো বেশ পিছিয়ে পড়েছিল মনে হচ্ছিল। একদম। আর সেই চাপের মুখেই কিন্তু প্রেসিডেন্ট কেনেডি 1961 সালে ওই বিখ্যাত ঘোষণাটা করেন যে এই দশকের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে হবে এবং নিরাপদে ফিরিয়েও আনতে হবে। ভাবা যায়, কি অসাধারণ লক্ষ্য! এর জন্য তো প্রচুর টাকাও লেগেছিল নিশ্চয়ই। হ্যাঁ, তৎকালীন সময়ে অতিরিক্ত প্রায় 7 থেকে 9 বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল। এটা কিন্তু সে সময়ের হিসেবে বিশাল একটা অঙ্ক ছিল। বলাই বাহুল্য। এরপর তো নাসা নিশ্চয়ই পুরোদমে কাজে লেগে পড়েছিল। হ্যাঁ, পরের 5-6 বছর ধরে ব্যাপক প্রস্তুতি চলে। রকেট, হিট শিল্ড, মানে নভোচারীদের ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় যে প্রচণ্ড তাপ তৈরি হয় তা থেকে বাঁচানোর জন্য যে বর্ম, তারপর মহাকাশযান চালানোর প্রোপালশন সিস্টেম, সবকিছুর পরীক্ষা নিরীক্ষা। কিন্তু এর মধ্যেই তো একটা দুর্ঘটনাও ঘটেছিল, তাই না? অ্যাপোলো 1। হ্যাঁ, খুব দুঃখজনক ঘটনা। 1967 সালে মহড়া চলাকালীন আগুন লেগে 3 জন নভোচারী মারা যান। অ্যাপোলো 1 মিশন। এটা একটা বিরাট ধাক্কা ছিল নাসার জন্য। উফ! কিন্তু তারা থেমে থাকেনি। না, থেমে থাকেনি। বরং আরও সতর্ক হয়ে তারা কাজ চালিয়ে গেছে। মনুষ্যবিহীন অ্যাপোলো 4, 5, 6 মিশনগুলো পরীক্ষা করে তারপর মানুষ নিয়ে অ্যাপোলো 7, 8, 9, 10 ধাপে ধাপে চাঁদের দিকে এগিয়েছে। অ্যাপোলো 10 নাকি চাঁদের খুব কাছে গিয়েছিল? হ্যাঁ, অ্যাপোলো 10 তো চাঁদে অবতরণ ছাড়া বাকি প্রায় সব ধাপই অনুশীলন করে ফিরে এসেছিল। প্রস্তুতি ছিল একেবারে নিখুঁত করার চেষ্টা। অবশেষে সেই দিনটা এলো। 16 জুলাই 1969। অ্যাপোলো 11-এর উৎক্ষেপণ। ঠিক। নভোচারী ছিলেন 3 জন: কমান্ডার নীল আর্মস্ট্রং, কমান্ড মডিউল পাইলট মাইকেল কলিন্স, আর লুনার মডিউল পাইলট বাজ অল্ড্রিন। আর মহাকাশ যানটারও তো কয়েকটা ভাগ ছিল। হ্যাঁ, মূলত 3টে অংশ। কমান্ড মডিউল কলম্বিয়া, যেখানে তারা থাকতেন আর পৃথিবীতে ফিরতেন। সার্ভিস মডিউল, যেটা শক্তি দিত, অক্সিজেন দিত। আর ছিল লুনার মডিউল ঈগল, যেটা শুধু চাঁদে নামার আর ওড়ার জন্য তৈরি। তারপর তারা পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাত্রা শুরু করল। প্রায় 4 লক্ষ কিলোমিটার পথ, তাই না? হ্যাঁ, ট্রান্সলুনার ইনজেকশন বলে এটাকে। চাঁদের কক্ষপথে পৌঁছে যাওয়ার পর আসল কাজ। কলিন্স কমান্ড মডিউল কলম্বিয়া নিয়ে চাঁদকে প্রদক্ষিণ করতে থাকলেন। আর আর্মস্ট্রং আর অল্ড্রিন ঈগলে করে নামতে শুরু করলেন চাঁদের দিকে। আচ্ছা, কলিন্স কেন নামেননি? কলিন্সের কাজটা ছিল অন্যরকম, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কমান্ড মডিউলটা চালু রাখা, কক্ষপথে থাকা, যোগাযোগ রাখা। আর্মস্ট্রং আর অল্ড্রিন লুনার মডিউল নিয়ে ফিরে আসার পর তো ওটার সাথেই জুড়তে হতো। কলিন্স না থাকলে ফেরাটাই হতো না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কিন্তু চাঁদে নামার ঠিক আগের মুহূর্তগুলোর নাকি বেশ কঠিন ছিল। উৎসের তথ্যে দেখলাম কি সব অ্যালার্ম বাজছিল। হ্যাঁ, খুব নাটকীয় মুহূর্ত ছিল সেটা। কম্পিউটারে হঠাৎ 1201 আর 1202 অ্যালার্ম, মানে কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা যতটা, তার চেয়ে বেশি ডেটা চলে আসছিল একসঙ্গে। কম্পিউটার ঠিকমতো কাজ করতে পারছিল না। সর্বনাশ! তখন সেই সঙ্গে যেখানে নামার কথা সেই জায়গাটাও দেখছিলেন পাথুরিয়া আর বিপজ্জনক। তখন কমান্ডার আর্মস্ট্রং নিজে ম্যানুয়াল কন্ট্রোলে চলে যান, ঈগলটাকে উড়িয়ে একটা তুলনামূলক মসৃণ জায়গায় নামান। আর জ্বালানির কথাও তো শোনা যায়। হ্যাঁ, জ্বালানিও প্রায় শেষ হয়ে আসছিল। হাতে ছিল মাত্র কয়েক সেকেন্ডের জ্বালানি। একদম শেষ মুহূর্তে সফলভাবে ল্যান্ডিং হয়। কি টেনশন! তারপর সেই অমর মুহূর্ত, নীল আর্মস্ট্রংয়ের প্রথম পা রাখা, আর সেই বিখ্যাত উক্তি, That's one small step for man, one giant leap for mankind. মানে এটি একজন মানুষের জন্য ছোট্ট একটা পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল উল্লম্ফন। প্রায় 650 মিলিয়ন মানুষ নাকি টিভিতে দেখেছিল সেটা। ভাবা যায়? হ্যাঁ, এরপর বাজ অল্ড্রিন নামেন। তারা প্রায় 2.5 ঘন্টা চাঁদের বুকে ছিলেন, নমুনা সংগ্রহ করলেন প্রায় 23 কেজি পাথর আর মাটি, প্রচুর ছবি তুললেন, কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি বসালেন, যেমন সোলার উইন্ড ডিটেক্টর, লেজার রিফ্লেক্টর, সিসমোমিটার। আমেরিকার পতাকাও তো স্থাপন করেছিলেন। হ্যাঁ, আমেরিকান পতাকা আর একটা ফলকও স্থাপন করা হয়। কিন্তু আসল নাটকটা তখনও বাকি ছিল। মানে ওই সুইচ ভাঙার ব্যাপারটা? ঠিক তাই।
চাঁদের মাটি ছেড়ে লুনার মডিউলের ওপরের অংশটা যখন উড়বে পৃথিবীতে ফেরার জন্য, সেই অ্যাসেন্ট ইঞ্জিনের সুইচটাই কেউ অসাবধানতাবশত ভেঙে ফেলেছিল। বলেন কি? তাহলে তো ফেরা নিয়েই সংশয়। চরম পরিস্থিতি। মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হলো, কিন্তু চটজলদি কোনো সমাধান নেই। চাঁদে আটকে পড়ার সম্ভাবনা। তারপর কিভাবে উদ্ধার পেলেন তারা? উৎসে কি বলা আছে? এখানেই বাজ অল্ড্রিনের উপস্থিতি বুদ্ধি। তার কাছে একটা বল পয়েন্ট পেন ছিল। তিনি সেটার ডগা দিয়ে ভাঙা সুইচের ভেতরে সার্কিটটা কোনোভাবে কন্ট্যাক্ট করিয়ে দেন এবং অবিশ্বাস্যভাবে ইঞ্জিন চালু হয়ে যায়। একটা পেন দিয়ে? অবিশ্বাস্য। হ্যাঁ, একটা কলম বাঁচিয়ে দিয়েছিল মিশনটাকে, কিন্তু ফেরার পথেও নিশ্চিন্ত হওয়ার উপায় ছিল না। আরও সমস্যা। পৃথিবীতে ফেরার সময় সার্ভিস মডিউলের একটা থ্রাস্টার ঠিকমতো কাজ করছিল না। ফলে সেটা আলাদা হওয়ার পর তার কিছু ভাঙা অংশ কমান্ড মডিউলের দিকে ছিটকে আসতে পারত। মানে মহাকাশেই সংঘর্ষের ঝুঁকি। ভাগ্যিস তেমন কিছু হয়নি। হ্যাঁ, অলৌকিকভাবে বেঁচে ফেরেন তারা। পরিস্থিতি এতটাই অনিশ্চিত ছিল যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন নাকি একটা বিকল্প ভাষণও তৈরি রেখেছিলেন, যদি নভোচারীরা ফিরতে না পারেন সেই দুঃখজনক খবরটা জাতিকে দেওয়ার জন্য। ভাবলেই কেমন লাগে। ফেরার খবর তো কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। হ্যাঁ, প্রায় 2 সপ্তাহ। যদি চাঁদের কোনো অজানা জীবাণু সঙ্গে করে নিয়ে এসে থাকেন সেই ভয়ে। যাই হোক, এত কিছুর পরেও এই অভিযান নিয়ে কিছু প্রশ্ন, কিছু বিতর্ক কিন্তু আজও আছে। মানে যাকে বলে ষড়যন্ত্র তত্ত্ব। যেমন ওই পতাকা ওড়ার ব্যাপারটা। চাঁদে তো বাতাস নেই, তাহলে পতাকা উড়ল কি করে? হ্যাঁ, এটা খুব কমন প্রশ্ন। উৎসের ব্যাখ্যা হলো পতাকাটা দেখতে যাতে টানটান লাগে, তাই ওটার ওপর একটা আড়াআড়ি ডান্ডা লাগানো ছিল। কিন্তু সেটা পুরোপুরি খোলা যায়নি, তাই পতাকা একটা ভাঁজ বা ঢেউয়ের মতো তৈরি হয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন উড়ছে, আসলে ওটা ভাঁজ। আচ্ছা, আর ছবিতে তারা দেখা যায় না কেন? আকাশ তো কালোই দেখাচ্ছে। কারণ চাঁদের বুকে তখন দিন। চাঁদের মাটি প্রচণ্ড উজ্জ্বল সূর্যালোকে। ক্যামেরার এক্সপোজার সেটিং ছিল ওই উজ্জ্বল দৃশ্যের জন্য। ফলে পেছনের অপেক্ষাকৃত অনুজ্জ্বল তারাগুলো ছবিতে ফোটেনি। তখনকার ক্যামেরার ডাইনামিক রেঞ্জও কম ছিল। আর ওই ছায়ার ব্যাপারটা, ছায়াগুলো নাকি সমান্তরাল নয়? সেটার কারণ হলো আলোর উৎস শুধু সূর্য ছিল না। চাঁদের অসমতল ভূমি থেকেও আলো প্রতিফলিত হয়ে বিভিন্ন দিক থেকে আসছিল। তাই ছায়াগুলো একটু অদ্ভুত দেখতে লাগে। তাছাড়া ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করার ফলেও ছবিতে কিছুটা বিকৃতি আসে। আর একটা প্রশ্নও ওঠে, আর্মস্ট্রংয়ের ছবি কে তুলেছিল? অল্ড্রিন তুলেছিলেন। তাছাড়া লুনার মডিউলের গায়েও ক্যামেরা লাগানো ছিল। নভোচারীদের স্যুটেও ক্যামেরা মাউন্ট করা ছিল। আর সবচেয়ে বড় প্রমাণ তো হল, যদি পুরোটাই আমেরিকার বানানো নাটক হতো, তাহলে তাদের 1 নম্বর শত্রু মানে সোভিয়েত ইউনিয়ন, তারা কি চুপ করে বসে থাকত? ঠিক, তারা তো ঠিকই ধরে ফেলতো ব্যাপারটা। অবশ্যই। তারা কিন্তু এই অভিযানকে ঐতিহাসিক ঘটনা হিসেবেই স্বীকার করেছে। তবে এত বড় সাফল্যের পাশাপাশি এর খরচ নিয়েও তো সমালোচনা কম হয়নি। হ্যাঁ, বিপুল খরচ। তৎকালীন $24 বিলিয়ন। আজকের দিনে যার মূল্য প্রায় $100 বিলিয়নেরও বেশি। উৎস বলছে এই টাকায় নাকি প্রায় 120টা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলা যেত। বিশেষ করে যখন ভিয়েতনাম যুদ্ধ চলছে, তখন এত টাকা মহাকাশে খরচ করা নিয়ে তো প্রশ্ন উঠবেই। ঠিক। এটা ছিল একদিকে যেমন প্রযুক্তির চরম উৎকর্ষ, স্নায়ুযুদ্ধের জয়, অন্যদিকে তেমনি বিপুল খরচের একটা ব্যাপার। তবে এর একটা বিরাট পরোক্ষ সুবিধাও কিন্তু আমরা পেয়েছি। সেটা কি? কম্পিউটার প্রযুক্তির উন্নতি, বিশেষ করে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি চিপ। অ্যাপোলো মিশনের জন্য ছোট, হালকা কিন্তু শক্তিশালী কম্পিউটারের দরকার ছিল। নাসার এই অসম্ভব চাহিদা আইসি প্রযুক্তির উন্নতিতে আর দাম কমাতে বিরাট ভূমিকা রেখেছিল। আজকের দিনের প্রায় সব ইলেকট্রনিক গ্যাজেটের মূলে কিন্তু এই আইসিই আছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু এত সাফল্যের পর 1972 সালের অ্যাপোলো 17 মিশনের পর মানুষ আর চাঁদে গেল না কেন? প্রায় 50 বছর হতে চলল। আসলে মূল কারণ দুটো। 1, ওই অসম্ভব খরচ, আর 2, জনগণের এবং রাজনৈতিক মহলের আগ্রহ কমে যাওয়া। স্নায়ুযুদ্ধ জেতার পর চাঁদে মানুষ পাঠানোর সেই তাগিদটা আর ছিল না। অ্যাপোলো 18, 19, 20 মিশন পরিকল্পনা করা হলেও বাতিল করে দেওয়া হয় বাজেট কমানোর জন্য। কিন্তু এখন তো আবার শোনা যাচ্ছে চাঁদে মানুষ পাঠানোর কথা, আর্টেমিস প্রোগ্রাম। হ্যাঁ, নাসা আবার নতুন করে উদ্যোগ নিয়েছে। আর্টেমিস প্রোগ্রাম লক্ষ্য হল 2025-26 সালের মধ্যে প্রথম নারী এবং তারপর প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তিকে চাঁদে পাঠানো। এই দশকের শেষেই হয়তো আমরা আবার চাঁদে মানুষকে দেখতে পাব। তার মানে
উৎসের তথ্য উড়ে যায় অ্যাপোলো ১১ শুধু একটা মহাকাশ অভিযান ছিল না, এটা ছিল প্রযুক্তি, রাজনীতি, ঝুঁকি, মানুষের বুদ্ধি, বিতর্ক সবকিছুর একটা মিশ্রণ। একদম। এর পেছনে ছিল বিশাল রাষ্ট্রীয় প্রচেষ্টা, অমচনন খরচ আর অসংখ্য মানুষের মেধা ও শ্রম। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, ৫০ বছর পর পৃথিবী আবার চাঁদের দিকে ঝুঁকছে। প্রযুক্তি এখন অনেক উন্নত, কিন্তু এবারের এই যাত্রার পেছনে মূল চালিকা শক্তি কি? সেই পুরনো ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, নাকি বিজ্ঞানের প্রতি বিশুদ্ধ টান, অজানাকে জানার আকাঙ্ক্ষা? এই আলোচনা শোনার পর হয়তো শ্রোতারাও নিজেদের মতো